আসসালামু আলাইকুম বন্ধুরা। একবার ভেবে দেখুন তো, একদিন আপনি আপনার পরিবার বা আপনার প্রিয়জনকে নিয়ে ঘুরতে গেছেন। একটা হট এয়ার বেলুনে করে আপনারা আকাশে ভেসে বেড়াচ্ছেন। কিন্তু হঠাৎ করে এমন কিছু ঘটে গেল যেটা আপনারা কখনো স্বপ্নেও ভাবেননি, কারণ সেই হট এয়ার বেলুনটা মাঝ আকাশেই ফেটে গেল। হঠাৎ করে 1000 ফুট উপর থেকে আপনারা নিচে পড়ে যেতে থাকলেন, এমনকি সেই বেলুনের ভেতরে এমন একজন মানুষ ছিল যে কিনা আপনাকে মেরে ফেলতে চায়। তখন কি হবে? তো ঠিক এমনই এক ঘটনার সম্মুখীন হয়েছিল জ্যাক আর অ্যামি নামের এক দম্পতি। তো চলুন দেখে আসি এই থ্রিলিং গল্পতে আসলে হয়েছিলটা কি শেষ পর্যন্ত। গল্পের শুরুতে আমরা একটা কোম্পানি দেখতে পাই যার মালিক জ্যাক একটা লে অফ এগ্রিমেন্ট বা ছাঁটাইয়ের ফাইলে সই করতে থাকে। এখানে কোম্পানির বর্তমান অবস্থা খুব একটা ভালো না হবার কারণে সে সিদ্ধান্ত নিয়েছিল যে বেশ কিছু কর্মচারীকে সে চাকরি থেকে ছাঁটাই করবে। সেখানে কোম্পানির অন্যান্য অংশীদারেরা উপস্থিত ছিল এবং জ্যাকের এই সিদ্ধান্তে সকলেই সম্মতি জানায়। কিন্তু তখনই সেখানে জেমস নামের একজন কর্মচারী চলে আসে, যার রিটায়ারমেন্টের প্রায় সময় হয়ে এসেছে। সে তার পুরো জীবন এই কোম্পানির পেছনে ঢেলে দিয়েছিল, অথচ আজকে জ্যাক তাকে এই চাকরি থেকে বের করে দিচ্ছে। জেমস এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে জ্যাকের কাছে এসে বলে যে জ্যাক, তুমি এটা করতে পারো না। তুমি কি জানো এই কোম্পানিকে আজকের এই অবস্থানে দাঁড় করাতে আমি কতটা পরিশ্রম করেছি? তুমি আমাকে এভাবে বের করে দিতে পারো না। প্রয়োজনে তুমি আমার বেতন কমিয়ে দাও, কিন্তু প্লিজ আমাকে কাজ থেকে বের করে দিও না। কিন্তু জ্যাক তার কথায় কান না দিয়ে বলে যে দেখো জেমস, আমার কথা বোঝার চেষ্টা করো। আমি আসলে নিরুপায়, এখানে আমার করার কিছুই নেই। এই কথা শুনে জেমস হঠাৎ করে জ্যাকের দিকে বন্দুক তাক করে ধরে। জ্যাক তো ভীষণ ভয় পেয়ে যায়, আর সে বলেই ফেলে যে জ্যাক ভাই, এমনটা করো না। আমার স্ত্রী আছে, তার তো সবেমাত্র গর্ভপাত হয়েছে। সে এখনও ওই শোক কাটিয়েই উঠতে পারেনি, আর এখন আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার স্ত্রীও নিজেকে শেষ করে ফেলবে। এইসব কথা শুনে জেমস আর জ্যাককে কিছু না বলে উল্টে প্রচণ্ড হতাশায় নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে ফেলে, কারণ জেমসের আর বেঁচে থাকার কোনো অবলম্বনই অবশিষ্ট ছিল না। এই মর্মান্তিক ঘটনা জ্যাককে অনেক অস্থির করে তোলে। সে নিজেকে অপরাধী ভাবতে শুরু করে। তাই সে তক্ষুনি তার স্ত্রী এমিকে ফোন করে বলে যে এমি, আমি আমার বিজনেস ট্রিপ শেষ করে কালকেই বাড়িতে ফিরছি। আমরা দুজন মিলে কোথাও ঘুরতে যাব আর অনেকটা সময় একসাথে কাটাবো। এই কথা শুনে এমি অনেক খুশি হয়ে যায়। আসলে কিছুক্ষণ আগে যখন জেমস জ্যাকের উপরে বন্দুক তাক করে ধরেছিল, জ্যাক তখন নিজের মৃত্যুর কথা ভেবে ভয়ে কুঁকড়ে গিয়েছিল। তাই সেই ভয় থেকে সে এখন তার স্ত্রীর সাথে সময় কাটাতে চায়। তো এখন সেদিন রাতে জ্যাক একটা ক্লাবে গিয়ে বসে পড়ে। সেখানে তার মনের ভেতরে সকালের সেই দুর্ঘটনার কথা বারবার ঘুরপাক খেতে থাকে। তখনই সে দেখতে পায় জুলিয়া নামের একটা মেয়ে ড্রিঙ্কস নিয়ে বারটেন্ডারের সাথে খুবই ঝগড়া করছে। জ্যাক তখন বারটেন্ডারকে বলে যে মেয়েটাকে আমার পক্ষ থেকে একটা ড্রিঙ্কস দিয়ে দাও, ওটার বিল আমি দিয়ে দেব, কিন্তু প্লিজ এখানে আর কোনো ঝামেলা করো না। এইসব কথা শুনে জুলিয়া তখন জ্যাকের পাশে এসে বসে আর তাকে ধন্যবাদ দিয়ে বলে যে তোমাকে তো খুব ভালো মানুষ মনে হচ্ছে, তাই এখানে একা একা কি করছো? জুলিয়া আসলে জ্যাকের সাথে ভাব জমানোর চেষ্টা করছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে জ্যাক আসলে বেশ বড় লোক। তো এখানে কথার ফাঁকে জুলিয়া তার সাথে ফ্লার্ট করতে শুরু করলে জ্যাক সরাসরি বলে দেয় যে আমি বুঝতে পারছি তুমি কি করার চেষ্টা করছো, তবে আমার কাছে আমার স্ত্রী আমার সব কিছু, তাকে আমি কখনোই ধোকা দিতে পারবো না। আশা করি তুমি বুঝতে পেরেছো আমি কেমন মানুষ। তো এখন পরদিন জ্যাক তার স্ত্রী এমির সঙ্গে সময় কাটানোর জন্য একটা হোটেলের দিকে রওনা দেয়, কিন্তু মাঝপথে জুলিয়া তাকে মেসেজ পাঠাতে শুরু করে। আর শুরুতে জ্যাক নাম্বারটা চিনতে না পারলেও পরে জুলিয়া মেসেজে লেখে, যারে কাল রাতে আমাদের তো বারে দেখা হলো, ভুলে গেলে নাকি? তুমি তো বলেছিলে এমিকে তুমি কত ভালোবাসো। এখন যদি সেই বেচারি আমাদের ব্যাপারে জানতে পারে তবে ভাবো তার কেমন লাগবে। তুমি যদি চাও আমি চুপচাপ থাকি আর আমাদের সম্পর্কের কথা তোমার স্ত্রী এমিকে না জানায়, তাহলে আমাকে 5 মিলিয়ন ইউরো দিতে হবে। জ্যাক তো ওই মেসেজটা দেখে থ হয়ে যায়, কারণ সে জুলিয়ার সাথে খারাপ কিছুই করেনি, অথচ এখন সে এত বড় বিপদে পড়ে গেছে। জ্যাক মনে মনে ভাবতে থাকে যে এত সব কিছু জানার পরেও এই মেয়েটা আমাকে ব্ল্যাকমেল কেন করছে। সে জুলিয়াকে মেসেজ করে বলে যে তোমার মতো লোকজনের সাথে আমার উকিলেরাই বুঝে নেবে। এটুকু বলে সে মেসেজ করা বন্ধ করে দেয়। আর এসবের কিছুই সে এমিকে বলে না, কারণ খামোখা ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই, কারণ এমি এমনিতেই অনেক ডিপ্রেশনে ছিল। এরপর তারা দুজন হোটেলে চলে যায়। সেখানে অনেকটা সময় কাটানোর পরে রাতের বেলা জ্যাক এমির কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, কিন্তু এমি এখানে তাকে বাধা দেয়, কারণ সে গর্ভপাতের শোক সে এখনও কাটিয়ে উঠতে পারেনি। জ্যাকও তার মানসিক অবস্থা বুঝতে পেরে তাকে আর জোর করে না।
আর এখন পরদিন সকালে জ্যাক আর এমি দুজনে একটা হট এয়ার বেলুনে চড়তে চলে যায়, কারণ এমির এটা খুবই পছন্দের রাইড ছিল। সেখানে যাবার পরে তাদের সঙ্গে ডেভিড নামের একজন পাইলটের দেখা হয়, যে কিনা এই বেলুনটা চালায়। এই কাজে ডেভিডের অনেক অভিজ্ঞতা রয়েছে। ডেভিড তাদেরকে বলে যে আরেকজন মেয়ে যাত্রী আসছে, আমরা 4 জন একসাথে রওনা দেব। তো কিছুক্ষণ পরেই সেই মেয়েটা সেখানে চলে আসে, আর তাকে দেখে জ্যাকের মুখ একেবারে শুকিয়ে যায়, কারণ সেই মেয়েটা আর কেউ নয়, সে ছিল জুলিয়া। জুলিয়া এখানে এসে একই বেলুনে চড়ে বসে। এমি তো আর তাকে চেনে না, কিন্তু জুলিয়া এমিকে দেখে বলে যে আমি তোমাদের দুজনকে খুব ভালো করেই চিনি, তোমরা তো অনেক বিখ্যাত মানুষ, তাই না? জুলিয়া আসলে বিভিন্ন কথার ছলে জ্যাককে ভয় দেখানোর চেষ্টা করে যে সে এখনই এমির কাছে তাদের সকল তথ্য ফাঁস করে দেবে। জ্যাক যেন টাকা দিয়ে তার মুখ বন্ধ করে দেয়। জ্যাক তাকে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করতে থাকে। এরপর বেলুনটা ধীরে ধীরে আকাশে উঠতে শুরু করে, আর এখানে এমি আর ডেভিড এই রাইডটা খুবই এনজয় করলেও জ্যাকের মন মেজাজ একেবারেই বিগড়ে যায়। ওপর থেকে জুলিয়া বারবার তাকে শাসাতে থাকে যে আমার থেকে বেঁচে থাকার চেষ্টা করো না, কারণ তোমাকে ধরা পড়তেই হবে। আর এখন আকাশে অনেক উঁচুতে ওঠার পরে জুলিয়া এমির সঙ্গে কথা বলে আর তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন কথা তাকে জানাতে থাকে। আসলে গতকাল রাতে নেশার ঘোরে জ্যাক নিজে জুলিয়াকে সবকিছু বলে দিয়েছিল, তার আর এমির সম্পর্কের টানাপোড়ান থেকে শুরু করে এমির গর্ভপাতের কথা সবকিছু। এই সব কিছু শুনে এমি অনেক অবাক হয়ে যায়, কারণ এই মেয়েটা এত সব কিছু জানলো কিভাবে সেটা সে বুঝতেই পারছিল না। আর এখন এই দুর্বলতার সুযোগ নিয়ে জুলিয়া জ্যাককে ব্ল্যাকমেল করতে থাকে আর এমির চারপাশে ঘুরঘুর করে যেন জ্যাক ভয় পেয়ে তাকে টাকা দিয়ে দেয়। জ্যাক তখন এমিকে সেখান থেকে সরিয়ে নিয়ে পাশের দৃশ্যগুলো দেখতে বলে। এইসব কিছু দেখে এমির মনে একটু খটকা লাগতে থাকে যে জুলিয়ার এখানে আসার পর থেকে জ্যাক হঠাৎ করেই এমন বদলে গেল কেন, কিন্তু সে কোনো কথা বাড়ায় না। একটু পরে এমি জুলিয়াকে বলে যে তুমি কি আমাদের দুজনের একটা ছবি তুলে দেবে? জুলিয়া বলে যে হ্যাঁ, কেন নয়। সে ছবি তুলে ফোনটা ফেরত দেয়। এরপর জুলিয়া নিজের ফোনটা জ্যাকের হাতে দিয়ে বলে যে এবার তুমি আমার আর ডেভিডের একটা ছবি তুলে দাও। জ্যাক যখন ফোনটা হাতে নেয় তখন সে ওখানে একটা মেসেজ দেখতে পায় যে টাকা দিয়ে দাও, না হলে সারা জীবন পস্তাতে হবে। জ্যাক এই মেসেজটাকে একেবারে পাত্তা দেয় না, কারণ খামোখা সে কাউকে এতগুলো টাকা কেন দেবে। এতে করে জুলিয়া প্রচণ্ড রেগে যায় আর সে বলে যে দেখো জ্যাক, এই ঝামেলাটা এখানে মিটিয়ে নাও, না হলে তোমার জন্য কিন্তু ভালো হবে না। এই কথা শুনে এমি বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করে কিসের ঝামেলা, তোমাদের মধ্যে আসলে কি চলছে, তোমরা আগে থেকে একে অপরকে কিভাবে চেনো? জ্যাক তখন বলেই ফেলে যে দেখো এমি, এই মেয়েটা একেবারেই পাগল। আসলে গতকাল রাতে ও একটা ক্লাবে ড্রিঙ্কস নিয়ে ঝামেলা করছিল বলে আমি ওই ড্রিঙ্কস ওকে কিনে দিয়েছিলাম। তখন থেকে এই মেয়েটা আমার উপরে ভুলভাল সব অভিযোগ তুলে আমাকে ফাঁসানোর আর ব্ল্যাকমেল করে টাকা নেবার চেষ্টা করছে। তুমি ওর কথায় একেবারেই কান দিও না। এই কথা শুনে এমির মেজাজ অনেক গরম হয়ে যায়। সে জুলিয়াকে বলে যে ছি, তুমি কি নিচু মনের একটা মেয়ে, তোমার কি একটু লজ্জাও করলো না? তখন জুলিয়া উল্টে চেঁচিয়ে বলে যে লজ্জা আমার নয়, এই জ্যাকের হওয়া উচিত, কারণ গতকাল রাতে ও শুধু আমাকে ড্রিঙ্কসই খাওয়ায়নি, ও আমার সাথে শারীরিক সম্পর্কেও জড়িয়েছে। বিশ্বাস না হলে ওর বুকে একটা জন্মদাগ রয়েছে, যেটা ওর শার্ট না খুললে কেউ দেখতে পারবে না। আমি ওটা দেখেছি বলে তোমাকে বলতে পারছি। এই কথা শুনে এমি একেবারেই শকড হয়ে যায়, কারণ জন্মদাগের কথাটা আসলে ধ্রুব সত্যি ছিল। কিন্তু জ্যাক নিজেকে সামলে নিয়ে বলে যে এমি, এই মেয়েটা একেবারেই মিথ্যে কথা বলছে। সোশ্যাল মিডিয়াতে তোমার আর আমার অনেক ছবি রয়েছে, এমনকি কিছু ছবি তো শার্ট ছাড়াও রয়েছে। মেয়েটা নির্ঘাত ওখান থেকেই আমার জন্মদাগটা দেখে ফেলেছে। তুমি জানো না এই মেয়েগুলো টাকার জন্য কত নিচে নামতে পারে। এইসব কথা শুনে জুলিয়া আর সহ্য করতে পারে না। সে ডেভিডের কাছে থাকা একটা ছুরি ছিনিয়ে নিয়ে জ্যাককে ভয় দেখাতে শুরু করে। ডেভিড আর জ্যাক মিলে তাকে আটকানোর চেষ্টা করে যাতে করে ছুরিটা তার হাত থেকে কেড়ে নেওয়া যায়। আর এই হুড়োহুড়ির মাঝখানে সেখানে রাখা সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে সরাসরি জুলিয়ার গায়ে লেগে যায়। আর হট এয়ার বেলুনের বার্নারটা সেই গ্যাসের সংস্পর্শে আসতে জুলিয়ার সারা শরীরে দাউ দাউ করে আগুন ধরে যায়। সবাই মিলে কাপড় দিয়ে সেই আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করে, আর অনেক কসরত করার পরে ফাইনালি আগুন নেভানো সম্ভব হলেও জুলিয়ার শরীর ততক্ষণে একেবারে পুড়ে গেছে। সে ব্যথায় চিৎকার করতে থাকে, কিন্তু বিপদ তখনও শেষ হয় না, কারণ বার্নারটা হুট করে বন্ধ হয়ে যায়। আর আগুন নেভানোর ফলে বেলুনটা তাড়াতাড়ি আরও উপরের দিকে উঠতে শুরু করে। আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই বেলুনটা সেই উচ্চতায় পৌঁছে যায় যেখানে সাধারণত বড় বড় এরোপ্লেন উড়ে থাকে।
বেলুন যত উপরে ওঠে বাতাসের চাপ ততই কমে যায় আর সকলের শ্বাস প্রশ্বাস নিতে অসম্ভব কষ্ট শুরু হয়ে যায়। এই অবস্থায় বেলুনকে নিচে নামানো মোটেও সহজ কাজ ছিল না, কারণ বেলুনের মাথায় ছোট একটা গর্ত থাকে যেটা দড়ির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হয়। সেই গর্তটা যদি খুলে দেয়া যায় তাহলে ভেতর থেকে হাওয়া বেরিয়ে যাবে আর বেলুনটা ধীরে ধীরে নিচে নামতে শুরু করবে। কিন্তু জুলিয়ার সাথে ধস্তাধস্তি করার সময় সেই লিভারের দড়িটা ছিঁড়ে যায়, আর এখন বেলুনটা নিচে নামাতে হলে কাউকে উপরে ঝুলে সেই দড়িটা টানতে হবে। ডেভিড ছাড়া আর কারো এই ধরনের অভিজ্ঞতা ছিল না, তাই সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রশি বেয়ে উপরে ওঠার চেষ্টা করে। আর সে প্রায় দড়িটা ধরেই ফেলেছিল, কিন্তু তখনই পুড়ে যাওয়া জুলিয়া হিতাহিত জ্ঞান হারিয়ে হঠাৎ উঠে দাঁড়ায়। তার মনের ভেতরে এখন প্রচণ্ড ক্ষোভ ছিল, কারণ সে চায় না এখান থেকে কেউ বেঁচে ফিরুক, কারণ সে নিজে অর্ধমৃত হয়ে গিয়েছিল। প্রতিশোধের নেশায় সে বেচারা ডেভিডকে জোরে একটা ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ডেভিড সোজা কয়েক হাজার ফুট নিচে পড়ে মারা যায়। আর এটা দেখে জ্যাক আর এমি দুজনেই ভয়ে অস্থির হয়ে যায়। তারা বলতে থাকে যে এই মেয়েটা কি পাগল হয়ে গেছে, ও তো আমাদের দুজনকেও মেরে ফেলবে। কিন্তু বেলুনটা এখন এতটাই উঁচুতে উঠে গেছে যে অক্সিজেনের অভাবে তারা তিনজনেই প্রায় জ্ঞান হারিয়ে ফেলে। জ্যাক নিচে তাকিয়ে অত উচ্চতা দেখে ভয়ে সেন্সলেস হয়ে যায়। জুলিয়াও অজ্ঞান হয়ে পড়ে থাকে, আর শুধু এমি তখন সাহস সঞ্চয় করে নিজেকে কোনো রকমে সজ্ঞানে রাখে। সে নিচের দিকে তাকানো একেবারে বন্ধ করে দেয় আর অসীম সাহস নিয়ে সে ডেভিডের মতো রশি বেয়ে উপরে উঠে সেই লিভারের দড়িটা টানার চেষ্টা করে। দড়িটা এমির হাতে এলেও বাতাসের চাপে সে আবারও জ্ঞান হারাতে শুরু করে। তার হাত ফসকে সে নিচে পড়তে যাচ্ছিল, কিন্তু তখনই শেষ মুহূর্তে সে নিজেকে সামলে নেয়। সে দড়িটা শক্ত করে ধরে অন্য একটা কাপড় দিয়ে বেঁধে বাস্কেটের সঙ্গে আটকে দেয়। এমি সাকসেসফুল হয় আর বেলুনটা ধীরে ধীরে নিচে নামতে শুরু করে। অক্সিজেন লেভেল স্বাভাবিক হতে জ্যাকের জ্ঞান ফিরে আসে, আর জ্ঞান ফেরার সাথে সাথে সে দেরি না করে জুলিয়ার হাত পা আর মুখ কাপড় দিয়ে শক্তভাবে বেঁধে ফেলে। এমি অবাক হয়ে জিজ্ঞাসা করে যে জ্যাক, তুমি ওকে এভাবে বেঁধে ফেলছো কেন? জ্যাক তখন বলে যে এই জুলিয়া মেয়েটা খুবই বিপজ্জনক, ওকে এভাবে খোলা রাখা একেবারেই নিরাপদ নয়। তবে এমির মনে তখনও খটকা ছিল যে জুলিয়া হয়তো সত্য কথা বলছে। তাই সে জ্যাককে বলে যে তুমি আমাকে তোমার সেই সোশ্যাল মিডিয়ার পোস্টটা দেখাও যেখানে তুমি শার্ট ছাড়া ছবি দিয়েছো। জ্যাক বলে যে এখন তো ফোনে নেটওয়ার্ক নেই, তবে আমার গ্যালারিতে সেই ছবিটা রয়েছে। তাই জ্যাক তার গ্যালারি থেকে একটা ছবি দেখায় যেখানে তার সেই জন্মদাগটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এটা দেখে এমি আশ্বস্ত হয় আর বলে যে হয়তো তুমি ঠিকই বলেছ, সরি, আমি খামোখা তোমাকে সন্দেহ করে ফেলেছিলাম। জ্যাক তখন বলে যে হ্যাঁ, আমিও তো সেটাই বলছি, এই লোভী মেয়েটার পাল্লায় পড়ে তুমি আমাকে ভুল বুঝতে শুরু করেছো। তারা এখন এভাবে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই সামনে বিশাল বড় একটা পাহাড় দেখা যায়, আর পাহাড়ের সাথে ধাক্কা লাগলে এই বেলুনটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এদিকে বেলুনের বার্নার এখন আর কাজ করছে না, তাই তারা বেলুনের দিকও পরিবর্তন করতে পারছে না। তাই নিরুপায় হয়ে জ্যাক আর এমি বাস্কেটের ভেতর থেকে সকল ভারী জিনিসপত্রগুলো নিচে ফেলে দিতে থাকে, যাতে করে বেলুনটা হালকা হয়ে বাতাসের টানে দিক পরিবর্তন করতে পারে। কিন্তু সকল সিলিন্ডার ফেলে দেবার পরেও কোনো কাজ হয় না। তখন জ্যাক জুলিয়ার দিকে তাকিয়ে বলে যে আমি জুলিয়াকে নিচে ফেলে দেব, তাহলে ওজন অনেকটা কমে যাবে। কিন্তু এমি সাথে সাথে তাকে বাধা দেয়, আর শেষ পর্যন্ত বেলুনটা সোজা ওই পাহাড়ের গায়ে সজোরে একটা ধাক্কা খায়। ধাক্কা লেগে বেলুনে বিশাল একটা ফুটো হয়ে গেলেও তারা অন্তত পাহাড়ের চূড়াটা কোনো রকমে পার করতে পারে, আর এতে করে তাদের বুকে যেন প্রাণ ফিরে আসে। তো কিছুক্ষণ পরে এমি জুলিয়ার মুখের কাপড়টা সরিয়ে তাকে একটু পানি খেতে দেয়। আর অনেকক্ষণ ধরে যেহেতু জুলিয়া ওখানে পড়েছিল, তাই তার খুবই তৃষ্ণা পেয়েছিল। কিন্তু কাপড় সরাতে জুলিয়া আবারও জ্যাকের উপরে চিৎকার করতে শুরু করে দেয়, তাকে মিথ্যেবাদী বলতে থাকে। এমি তাদের দুজনকেই থামিয়ে দিয়ে বলে যে তোমরা দুজনে চুপ করো তো, বেলুনটা এখন মেঘের মাঝখান দিয়ে উড়ে যাচ্ছে, আমাদের আগে বাঁচতে হবে। এদিকে সেই মেঘের কারণে চারপাশে হঠাৎই প্রচণ্ড ঠান্ডা পড়ে যায়, আর মেঘের কারণে কিছু দেখাও যায় না। এই সুযোগে জুলিয়া সবার চোখের আড়ালে নিজের হাতের বাঁধনটা খুলে ফেলে। এটা জ্যাক টেরই পায়নি। জ্যাক তখন জুলিয়াকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, তুমি আমাকেই কেন বেছে নিলে? ওই ক্লাবে তো আরো অনেক কোটিপতি মানুষ বসেছিল, তাদেরকেও তো ফাঁদে ফেলতে পারতে। আমি তো তোমাকে সাহায্য করেছিলাম, ড্রিঙ্কস কিনে দিলাম, আর তুমি কিনা আমারই পেছনে লাগলে। তুমি আসলে চাওটা কি?
জুলিয়া তখন ঘৃণা ভরা চোখে তাকিয়ে বলে যে তুমি আমার বাবাকে মেরে ফেলেছ, আমার বাবার নাম ছিল জেমস। এইসব কথা শুনে জ্যাক তো থতমত খেয়ে যায়। সে বুঝতে পারে যে এই মেয়েটা সেই জেমসের মেয়ে যে কিনা তার অফিসের সামনে আত্মহত্যা করেছিল। জ্যাক তাকে বলে যে আমি তো তোমার বাবাকে মারিনি জুলিয়া, উনি নিজেই আত্মহত্যা করেছে, এটা আমার কি দোষ। জ্যাক তখন এমির দিকে তাকিয়ে বলে যে দেখলে তো এমি, আমি তো তোমাকে জেমসের কথা সব আগেই বলেছিলাম। এই মেয়েটা শুধুমাত্র প্রতিশোধ নেবার জন্য আমাকে ফাঁসিয়ে টাকা হাতানোর চেষ্টা করেছে। এমি জুলিয়ার বাবার কথা শুনে প্রচণ্ড কষ্ট পেলেও তার এই টাকা চাওয়ার পদ্ধতিটাকে সে সমর্থন করতে পারে না। সে জুলিয়াকে কিছু বলতে যাবে, ঠিক তখনই জুলিয়া আচমকায় একটা ছুরি বের করে সরাসরি জ্যাকের বুকে বসিয়ে দেয়। জ্যাকের ভাগ্য ভালো ছিল যে ছুরিটা তার হার্টে না লেগে বরং কাঁধের একপাশে লাগে। জ্যাকের শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে, আর মেঘের উপরে এমন ভয়াবহ অবস্থা দেখে এমি একেবারেই ভড়কে যায়। সে জুলিয়ার দিকে হাত বাড়িয়ে তাকে আর্তনাদ করে বলে যে জুলিয়া শোনো, প্লিজ পাগলামি করো না, ওই ছুরিটা আমাকে দিয়ে দাও। এমি তখন জুলিয়াকে শান্ত করার চেষ্টা করে আর বলে যে জুলিয়া, যা হয়েছে তার সব কিছু আমি মিটিয়ে দেব, তোমার তো টাকা চাই তাই না, আমি তোমাকে টাকা দিয়ে দেব, কিন্তু ওই ছুরিটা প্লিজ আমাকে দিয়ে দাও। এমির কথা শুনে জুলিয়া যখন ছুরিটা দিতেই যাবে ঠিক তখনই জ্যাক একটা সিলিন্ডার তুলে সজোরে জুলিয়ার মুখে মেরে দেয়। এই আঘাতটা এতটাই ভয়ঙ্কর ছিল যে জুলিয়ার মাথা ফেটে সে ওখানে প্রাণ হারায়। এটা দেখে এমি চিৎকার করে বলে যে জ্যাক, এটা কি করলে তুমি? ও তো ছুরিটা দিতেই যাচ্ছিল, তুমি ওকে মেরেই ফেললে। জ্যাক তখন বলে যে এই মেয়েটা খুবই বিপজ্জনক, ও তোমারও অনেক বড় কোনো ক্ষতি করতে পারত, তোমাকে বাঁচানোর জন্যই আমি ওকে মেরেছি। জ্যাকের কাঁধের যখন থেকে তখনও রক্ত বেরোচ্ছিল, আর এটা দেখে এমি তার হাতের কাছে থাকা কাপড় দিয়ে তৎক্ষণাৎ সেই ক্ষতগুলো বেঁধে দেওয়ার চেষ্টা করে যাতে রক্ত পড়া কিছুটা বন্ধ হয়। কিন্তু বিপদ যেন তাদের পিছু ছাড়ছিলই না, কারণ পাহাড়ের ধাক্কায় বেলুনে যে ফুটোটা হয়েছিল বাতাসের চাপে সেটা এখন আরও অনেক বড় হয়ে গেছে, আর বাতাস হুহু করে বেরিয়ে যাওয়ার কারণে বেলুনটা ভারসাম্য হারিয়ে এদিকে সেদিকে দুলতে দুলতে নিচের দিকে নামতে থাকে। এখন যে কোনো উপায়ে এই ফুটোটা সারাতে হবে, নয়তো তারা দুজনেই মারা যাবে। তারা বারবার বার্নারটা চালু করার চেষ্টা করে, কিন্তু সেটা কিছুতেই জ্বলছিল না। জ্যাক তখন এমিকে বলে যে শোনো এমি, এখন একটাই উপায় আছে, এই জুলিয়ার লাশটা আমরা নিচে ফেলে দেই, ও তো মরেই গেছে, এতে করে অন্তত বাস্কেটের ওজন কিছুটা কমে যাবে। কিন্তু এমি কিছুতে এই কাজ করতে রাজি হয় না, আর অনেক চেষ্টার পরে অবশেষে বার্নারটা জ্বলে ওঠে, যা তাদের জন্য আশার আলো হয়ে দাঁড়ায়। আর এখন বেলুনের গতি একটু স্বাভাবিক হয়ে যায়। বাস্কেটে থাকা আরও কিছু বাড়তি জিনিস তারা নিচে ফেলে দেয়। তখনই সামনে আরও একটা বিশাল পাহাড় চলে আসে, আর তারা খুবই দ্রুত বেলুনটাকে বাতাসের গতির সাথে মিশিয়ে নেবার চেষ্টা করে যাতে করে পাহাড়টা পার হওয়া যায়। শেষ পর্যন্ত তারা এই মহা বিপদ থেকেও রক্ষা পেয়ে যায়। তবে বাস্কেটের ভেতরে জুলিয়ার লাশ দেখে এমির মনে এখনও খটকা লাগছিল। জেনে শুনে জ্যাক কি ইচ্ছে করে তবে মেয়েটাকে মেরে ফেললো? এমি জ্যাককে বলে যে জ্যাক, এই ঝামেলাটা কিন্তু শুরুই হতো না যদি তুমি ক্লাবে এই মেয়েটাকে ড্রিঙ্কস না খাওয়াতে। অপরিচিত একটা মেয়েকে ড্রিঙ্কস খাওয়ানোর কি দরকারটা ছিল? জ্যাক তখন প্রচণ্ড রেগে গিয়ে বলে যে তার মানে এখন সব দোষ আমার? তুমি এখনও আমাকে সন্দেহ করছো? তুমি কি জানো আমাদের সম্পর্কটা এখন কোন পর্যায়ে আছে? তুমি সারাক্ষণ নিজের ডিপ্রেশন নিয়ে পড়ে থাকো, তবুও আমি সব কিছু সামলে নিয়ে চলেছি, আর তুমি কি না আমার উপরেই উল্টে দোষ চাপাচ্ছ? এমি এখন জবাব দিতেই যাচ্ছিল, কিন্তু তখনই জুলিয়ার শরীরে আগুন লাগার কারণে বাস্কেটের যে অংশটা পুরো দুর্বল হয়ে গিয়েছিল সেখানে পা পড়তে জায়গাটা ভেঙে যায়। এমি সোজা বাস্কেট থেকে নিচে ঝুলে পড়ে। সে জ্যাককে চিৎকার করে নিজেকে বাঁচানোর জন্য ডাকতে থাকে, কিন্তু জ্যাক এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সে এমিকে সাথে সাথে বাঁচানোর কোনো চেষ্টাই করে না, কিন্তু কিছুক্ষণ পরে ফাইনালি জ্যাক এমিকে টেনে তোলার চেষ্টা শুরু করে। তার কাঁধের ক্ষত থেকে তখন রক্ত ঝরছে, তবুও সে কোনো রকমে এমির হাত ধরে তাকে উপরে টেনে তোলে। এমি উপরে আসতেই জ্যাককে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছিল? আর একটু দেরি হলেই তো আমি মরে যেতে পারতাম, এক মুহূর্তের জন্য তুমি ওভাবে থমকে দাঁড়ালে কেন? জ্যাক অজুহাত দিয়ে বলে যে আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম, একদম শকড হয়ে গিয়েছিলাম, তাই কি করব বুঝতে পারছিলাম না, কিন্তু যখনই জ্ঞান ফিরল তখনই আমি তোমাকে বাঁচালাম।
কিন্তু এমির বুকটা তখনও কাঁপছিল, কারণ জ্যাকের চোখের দিকে তাকিয়ে সে এক মুহূর্তের জন্য অন্য কিছু দেখতে পেয়েছিল। তার মনে হচ্ছিল যখন সে নিচে পড়তে যাচ্ছিল তখন জ্যাকের প্রথম চিন্তাটা তাকে বাঁচানোর ছিলই না। এমির এই সন্দেহ জ্যাক বুঝতে পারে, আর সে বলে যে আমি নিজেও খুব শকের মধ্যে আছি, মাথা একদম কাজ করছে না, এত কিছু আমি তোমার জন্যই করছি আর তুমি আমাকেই ভুল বুঝছো। তখনই তাদের সামনে বিশাল কালো মেঘ দেখা যায়। ঝড়ো হাওয়ায় সেই বেলুনটা মেঘের ভেতরে ঢুকে পড়ে আর বাতাসের ঝাপটায় বার্নারটা বন্ধ হয়ে যায়। ফলে বেলুন এখন পুরোপুরি বাতাসের নিয়ন্ত্রণে চলে যায়, আর মেঘের ভেতরে ঝড়ের ঝাপটা লাগতে বেলুনের সেই ফুটোটা আরও বড় হতে শুরু করে। অবস্থা এমন হয়ে যায় যে বেলুনটা যে কোনো সময় ফেটে যেতে পারে। এমি বলে যে জ্যাক, আমাদের এই ফুটোটা এখনই বন্ধ করতে হবে, তা না হলে আমরা কেউ বাঁচতে পারবো না। জ্যাক বলে যে পাগল হলে নাকি, এই ঝড়ের মধ্যে এটা করা অসম্ভব। কিন্তু এমি দমে যাবার পাত্রী ছিল না। সে আবারও সেই রশি বেয়ে উপরে উঠে যায় আর তার হাতের এক টুকরো কাপড় নিয়ে সে বেলুনের ফাটা অংশটা ধরার চেষ্টা করে। প্রবল হাওয়া, বিদ্যুৎ আর বৃষ্টি সবকিছু মিলিয়ে এক নরকীয় অবস্থা এখানে শুরু হয়ে যায়। এমি বারবার চেষ্টা করে সেই কাপড়টাকে ধরার জন্য, কিন্তু বারবার সেটা হাত ফসকে চলে যাচ্ছিল। যখন সে প্রায় হাল ছেড়ে দেবে তখনই কপাল ভালো থাকায় কাপড়টা তার হাতে চলে আসে। সে সাথে সাথে কাপড়টা বাস্কেটের সাথে বেঁধে ওই ফুটোটাকে আটকে দেয়। আর এখানে জ্যাকের চেয়ে এমি অনেক বেশি সাহস দেখায়। সে একা একা সাহসের সাথে দুবার সবাইকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনে। অবশেষে তারা ঝড় কাটিয়ে একটা খোলা মাঠের উপরে পৌঁছে যায়। বেলুনটা এখন খুবই শান্তভাবে নিচের দিকে নামছে। হয়তো কয়েক মিনিটের মধ্যেই তারা নিরাপদে ল্যান্ডও করবে। বেলুনটা যখন ধীরে ধীরে নিচের দিকে নামছিল তখনই এমির মনে একটা খটকা লাগে। তার হঠাৎ মনে পড়ে যে জুলিয়া কিন্তু জ্যাকের মোজার ব্র্যান্ডের নাম পর্যন্ত বলে দিয়েছিল। মোজার নাম তো জুতো না খুলে দেখা সম্ভব না, আর জ্যাক তো নিশ্চয়ই ওই ক্লাবের ভেতরে জুতো খুলে ঢোকেনি। এমি তখন জ্যাককে জিজ্ঞাসা করে যে জুলিয়া, তোমার মোজার ব্র্যান্ডের নাম কিভাবে জানলো? জ্যাক তখন একটু ঘাবড়ে গিয়ে উত্তর দেয় যে আরে জুতো খুললেই কি শুধু ব্র্যান্ডের নাম দেখা যায় নাকি? প্যান্ট একটু উপরে উঠলেই তো মোজার নাম দেখা যায়। মাঝে মাঝে আমরা এমনভাবে বসি যে প্যান্ট কিছুটা উপরে উঠে যায় আর মোজা দেখা যায়। তুমিও না একটু বেশি সন্দেহ করছো। আমি কেন জুলিয়ার মতো একটা মেয়ের সাথে কিছু করতে যাব বলো তো? কিন্তু এমি এখন আর থামার পাত্রী ছিল না, তাকে সত্যিটা জানতেই হবে। সে জুলিয়ার ফোনটা খুঁজতে শুরু করে, কিন্তু তার আগেই জ্যাক ফোনটা পেয়ে যায় আর এমিকে না জানিয়ে সেটা বাস্কেট থেকে নিচে ফেলে দেয়। জুলিয়ার ফোন না পেয়ে এমি তখন জ্যাককে বলে যে তোমার ফোনটা দাও, ও তো তোমাকে মেসেজ করেছিল, আমি সেই মেসেজগুলো দেখতে চাই। জ্যাক খুবই নিশ্চিন্ত মনে ফোনটা এমির হাতে দিয়ে দেয়, কারণ সে ভেবেছিল যে ফোনে তো কোনো প্রমাণই নেই। এমি জুলিয়ার মেসেজ অপশন খুলতেই সেখানে একটা ভিডিও দেখতে পায়। জ্যাক যখন জুলিয়ার মেসেজ পেয়েছিল তখন ভিডিওটা সে খেয়ালই করেনি, তাহলে সে অবশ্যই ভিডিওটা ডিলিট করে দিত। এমি ভিডিওটা প্লে করতেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ এই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে ক্লাব থেকে বের হবার পর জ্যাক জুলিয়াকে নিয়ে একটা হোটেলে গিয়েছিল। সেখানে তাদের শারীরিক সম্পর্ক হয়েছিল, আর জুলিয়ার বাবা যখন জ্যাকের কারণে আত্মহত্যা করেছে তখন জুলিয়া আসলে প্রতিশোধ নিতে আর টাকার জন্য জ্যাককে ব্ল্যাকমেল করার পরিকল্পনা করে। সে জ্যাকের সাথে প্রাইভেট কিছুটা সময় কাটায় আর লুকিয়ে লুকিয়ে এই ভিডিওটা রেকর্ড করে। ভিডিওতে জুলিয়া যখন জ্যাককে তার বাবা জেমসের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন জ্যাক বলে যে আরে জেমস তো একটা অপদার্থ লোক ছিল, ভালো হয়েছে ও মরে গেছে, ওকে চাকরি থেকে বের করে দিয়ে আমি জীবনের সেরা কাজটা করেছি। ও খালি খালি বেতন নিচ্ছিল, ও তো এমনিতেই শেষ হয়ে গিয়েছিল, এখন ও যদি নিজেই নিজের জীবন নিয়ে ফেলে তাহলে আমিই বা কি করব। এই ভিডিওটা দেখে এমি একেবারে পাথর হয়ে যায়, আর জ্যাক যখন বুঝতে পারে যে এমি সব কিছু জানতে পেরে গেছে তখন জ্যাক নির্লজ্জের মতো বলে যে হ্যাঁ এটাই সত্যি, এখন তো সব সত্যি জেনে গেছো, কিন্তু আমি কি করব বলো? তোমার ডিপ্রেশনের চক্করে তুমি তো আমাকে তোমার কাছেই আসতে দাও না, রোজ রোজ তোমার এই নাটক আমার আর ভালো লাগে না, তাই আমি বাইরে গিয়েছিলাম। এইসব কথা শুনে এমি অঝরে কান্না করতে থাকে। সে বলে যে তার মানে তুমি এতক্ষণ আমাকে শুধুমাত্র সহানুভূতি দেখানোর অভিনয় করেছিলে? জুলিয়া তাহলে ঠিকই বলেছিল, তুমি অত্যন্ত জঘন্য একটা মানুষ। জ্যাক এবার প্রচণ্ড রেগে গিয়ে বলে যে জঘন্য মানুষ তুমি কাকে বলছো? তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত যে আমি তোমাকে এমন একটা রাজকীয় জীবন দিয়েছি। তুমি তো ছিলে একটা সাধারণ নার্সারির টিচার, তোমার সারা মাসের বেতনের চেয়ে বেশি টাকা তো আমি আমার বাথরুম পরিষ্কার করার লোককে দিয়ে দিই। আমি তোমাকে সব কিছু দিয়েছি, অথচ তুমি আমাকেই দোষ দিচ্ছ।
এইসব কথা শুনে এমির মন একেবারে ভেঙে যায়। সে বলে যে তোমাকে চিনতে আমি মস্ত বড় ভুল করে ফেলেছি জ্যাক। জুলিয়ার মতো মেয়েটাকে তুমি শুধুমাত্র খুনি বানিয়ে তাকে মেরে ফেললে। আমি সবাইকে তোমার এই আসল রূপ দেখিয়ে দেব। জুলিয়ার খুনের দায়ে আমি তোমাকে জেলে পাঠাবো। এইসব কথা শুনে জ্যাক প্রচণ্ড ভয়ে এমিকে বাস্কেট থেকে ফেলে দেবার চেষ্টা করে, কিন্তু ধস্তাধস্তি করতে গিয়ে জ্যাকেরই পা পিছলে যায় আর সে নিজেই রশি ধরে বাস্কেটের নিচে একেবারে ঝুলে পড়ে। জ্যাক চিৎকার করে বলে যে এমি প্লিজ আমাকে বাঁচাও, আমি তোমার স্বামী, আমাকে মেরে ফেলো না এভাবে। কিন্তু এমি তার কথায় একেবারে কান দেয় না। সে জুলিয়ার লাশটা বাস্কেটের পাশ দিয়ে জ্যাকের উপরে ঠেলে ফেলে দেয়। সে মনে মনে ভাবতে থাকে যে জুলিয়া বেঁচে থাকতে জ্যাককে মারতে না পারলেও ও মরে গিয়ে যেন ওর লাশটা এই কাজটা করে ফেলে। জুলিয়ার ভারী লাশটা জ্যাকের উপরে পড়তেই তার হাত ফসকে যায় আর দুজনেই কয়েক হাজার ফুট নিচে পড়ে মারা যায়। এমি তখন একা একা নিরাপদে বেলুনটাকে ল্যান্ড করায়। সে জানতো যে জ্যাকের উকিলেরা তাকে ফাঁসানোর চেষ্টা করবে, তাই সে বেলুনটাতে আগুন ধরিয়ে দিয়ে সেখান থেকে উধাও হয়ে যায়। দুনিয়ার সকল মানুষেরা মনে করে যে এই বেলুনের সকল যাত্রীরাই দুর্ঘটনায় মারা গেছে, আর এখন এমি অন্য কোথাও নিজের পরিচয় লুকিয়ে নতুন করে জীবন কাটাতে শুরু করে। কারণ সে বেঁচে আছে এটা সবাই জানতে পারলে তার উপরে বিভিন্ন মামলা হবে, জিজ্ঞাসাবাদ হবে, আর তাকে কোর্টে ঘুরে ঘুরে অনেক সময় নষ্ট করতে হবে। তাই সে দুনিয়ার সামনে নিজেকে মৃত প্রমাণ করে দিয়ে সুন্দর একটা জীবন কাটাতে এখান থেকে চলে যায়। তো গল্পটা এখানে শেষ হয়ে যায়। কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।